তো দেখ, এখন যে কোশ্চেনটা পড়ছি 3 নম্বর কোশ্চেনটা পড়ছি, ঠিক আছে? তো বলছি মেনশন মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ লং টার্ম সোর্সেস অফ ফান্ড। ঠিক আছে? মেরিটস মানে তো বুঝতেই পারছিস, সুবিধা। ডিমেরিটস মানে অসুবিধা, ঠিক আছে? তো কার লং টার্ম সোর্সেস অফ ফান্ড, লং টার্ম সোর্স বুঝলি? লং টার্ম মানে কি? দীর্ঘমেয়াদী, ঠিক আছে? দীর্ঘমেয়াদী মূলধন। লং টার্ম সোর্সেস অফ ফান্ড মানে হচ্ছে দীর্ঘমেয়াদী মূলধন। দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী মূলধন মানে কি? দেখ, মূলধন দু রকম, একটা স্বল্পমেয়াদী হয়, মধ্যমেয়াদী হয়, মানে শর্ট টার্ম হয়, মিডিয়াম হয়, আবার লং টার্ম হয়। তো লং টার্ম যদি ক্যাপিটালটা তুই জোগাড় করিস, তাহলে তোর কি কি সুবিধা হতে পারে আর এর কি কি অসুবিধা হতে পারে, ঠিক আছে? তো যে বলছে দীর্ঘমেয়াদী মূলধনে কি কি সুবিধা বেরিয়ে আসতে পারে, কি কি অসুবিধা বেরিয়ে আসতে পারে। ফার্স্ট বলেছে, দেখ, বলছে দ্য মেরিটস অফ লং টার্ম সোর্সেস অফ ফান্ড, এই দীর্ঘমেয়াদী মূলধনের সুবিধা কি কি হতে পারে। দেখ, 4টে পয়েন্ট লেখা আছে। বলছে দ্য বিজনেস এন্টারপ্রাইজ, ঠিক আছে? তো কি বলেছে? দ্য বিজনেস এন্টারপ্রাইজ ক্যান ফুলফিল দেয়ার লং টার্ম ফিনান্সিয়াল নিডস। মানে একটা কোনো কোম্পানি, বিজনেস এন্টারপ্রাইজ মানে কি হয়েছে বল? দ্য বিজনেস এন্টারপ্রাইজ মানে কোনো একটা কোম্পানি বা ফার্ম, ঠিক আছে? ও ঠিক আছে, ক্যান ফুলফিল, ফুলফিল করতে পারে ও লং টার্ম ফিনান্সিয়াল নিড, ঠিক আছে? লং টার্ম ফিনান্সিয়াল নিড থ্রু রেজিং ফান্ড ফ্রম দ্য লং টার্ম সোর্স। তার মানে যে কোনো কোম্পানি ওর যে লং টার্ম মানে লং টার্ম ফিনান্সিয়াল নিডগুলো ও ফুলফিল করতে পারবে কিসের মাধ্যমে? লং টার্ম সোর্সেস থেকে, মানে দীর্ঘমেয়াদী মূলধন থেকে এটা লং টার্ম নিডটা ফুলফিল করতে পারবে। ম্যাথমেটিক্স। তাহলে কি বুঝতে পারলি ব্যাপারটা? বলছে মানে যে কোনো বিজনেস বা অর্গানাইজেশন দীর্ঘমেয়াদী উৎস থেকে মূলধন সংগ্রহ, এই দীর্ঘমেয়াদী উৎস থেকে মূলধন সংগ্রহ মানে ইংলিশে হচ্ছে লং টার্ম সোর্সেস অফ ফান্ড। তো লং টার্ম সোর্সেস অফ ফান্ড থেকে যখন ও টাকা পয়সাটা জোগাড় করবে না, তাহলে এটা দিয়ে কি করবে? দীর্ঘমেয়াদী আর্থিক প্রয়োজন মেটাতে পারবে। দীর্ঘমেয়াদী আর্থিক প্রয়োজন লিখেছে লং টার্ম ফিনান্সিয়াল নিড। তাহলে তুই যখন লং টার্ম থেকে, যখন লং টার্ম ক্যাপিটাল থেকে যখন টাকা পয়সা জোগাড় করবি, সেটা দিয়ে কি কি মেটাতে পারবি, কি কাজ করতে পারবি? লং টার্ম ফিনান্সিয়াল নিড মেটাতে পারবি, লং টার্ম ফিনান্সিয়াল নিড। 2 নম্বর বলেছে ইফ আ ফার্ম রেজেস, ইফ আ ফার্ম রেজেস ফাইন্যান্স ফ্রম লং টার্ম সোর্স, তুমি যদি লং টার্ম সোর্স থেকে ফাইন্যান্স করো, কোনো বিজনেস অর্গানাইজেশন বা কোনো ফার্ম যদি লং টার্ম সোর্স থেকে ফাইন্যান্স করে, the firm does not have to bear the burden of repayment of capital in short term. তুই যদি লং টার্ম টাকাটা জোগাড় করিস লং টার্মের জন্য, মানে লং টার্ম মানে বেশ কয়েক বছরের জন্য, তুই আজকে টাকাটা নিলি যে তোকে 1 বছরের মধ্যে টাকাটা শোধ করতে হবে না, বেশ টাইম পাবি, ঠিক আছে? তাই বলেছে ইফ আ ফার্ম রেজেস ফাইন্যান্স ফ্রম লং টার্ম সোর্সেস দ্য ফার্ম ডাজ নট হ্যাভ বিয়ার দ্য বার্ডেন রিপেমেন্ট অফ ক্যাপিটাল ইন শর্ট টার্ম, মানে শর্ট টার্মের মধ্যে টাকাটা শোধ করার কোনো প্রশ্ন উঠছে না, ঠিক আছে? তো স্বল্পকালে এই মূলধনের টাকাটা তোকে ফেরত দেওয়ার বোঝাটা বহন করতে হবে না। নাম্বার 3 বলছে অ্যাজ দেয়ার ইজ নো কোশ্চেন অফ কুইক রিডেমশন অফ দ্য ফান্ড প্রকিউরড ফ্রম লং টার্ম সোর্সেস, ইট ক্যান বি ইউটিলাইজড ইন দ্য প্রপার সেক্টরস অ্যাকর্ডিং টু দ্য ফিনান্সিয়াল প্ল্যান। তো এখানে কি বলেছে? বলছে তুই লং টার্ম ক্যাপিটাল যদি নিস, তাহলে এটা তাড়াতাড়ি ফেরত দেওয়ার কোনো প্রশ্ন নেই। তুই লং টার্ম ক্যাপিটাল যদি নিস, সেটা তাড়াতাড়ি ফেরত দেওয়ার কোনো প্রশ্ন উঠছেই না, কোনো কোশ্চেনই অ্যারাইজ হচ্ছে না। তাই এই ক্যাপিটাল ফিনান্সিয়াল প্ল্যানিং অনুযায়ী, ঠিক আছে, ফিনান্সিয়াল প্ল্যানিং অনুযায়ী তুই এটাকে ব্যবহার করতে পারবি, ফিনান্সিয়াল প্ল্যানিং অনুযায়ী তুই এটাকে প্রপারলি ব্যবহার করতে, ইউটিলাইজ করতে পারবি। লাস্ট পয়েন্ট বলেছে ফিক্সড অ্যাসেটস আর প্রকিউরড ফর লং টার্ম ইউজ, সো লং টার্ম ফাইন্যান্স ইজ সুইটেবল সোর্সেস ফর প্রকিউরিং দ্য ফিক্সড অ্যাসেটস। তুই ফিক্সড অ্যাসেট, এখানে বলেছে ফিক্সড অ্যাসেট প্রকিউর করবি। কেন ফিক্সড এটা কেন প্রকিউর করা হয়? ধর মেশিন, প্ল্যান্ট, ঠিক আছে, তো ফার্নিচার, এইগুলোকে কেন প্রকিউর করা হয়? কেন প্রকিউর মানে কি? জোগাড় করা হয়। কেন নিয়ে আসা হয় ফিক্সড অ্যাসেট? এটা কি লং টার্ম ইউজ করার জন্য নাকি শর্ট টার্ম ইউজ করার জন্য? এগুলো লং টার্ম ইউজ করার জন্য। সো লং টার্ম ফাইন্যান্সের সুইটেবল সোর্সেস ফর প্রকিউরিং ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেট প্রকিউর করার জন্য লং টার্ম ফাইন্যান্সটা সুইটেবল। তো এইগুলোই 4টে সুবিধা দিয়েছে।
ঠিক আছে? তো চারটে সুবিধাটা তুই পড়ে নিবি, নিশ্চয়ই বুঝতে পারলি লং টার্ম সোর্সেস অফ ফান্ডের কি কি সুবিধা হতে পারে, এটা কি কি অসুবিধা হতে পারে। বলছে ইফ, মানে অসুবিধা মানে কি লিখবে, দ্য ডেমেরিটস অফ লং টার্ম সোর্সেস অফ ফান্ড। কি বলেছে? ইফ ফাইন্যান্স ইজ রেজ ফ্রম লং টার্ম সোর্সেস, ইফ ফাইন্যান্স, তুই যদি ফাইন্যান্সটা করিস কোথা থেকে ভালো করে বুঝবি, লং টার্ম সোর্স থেকে। তুই যদি লং টার্ম সোর্স থেকে ফাইন্যান্স করা মানে তুই লং টার্ম সোর্স থেকে যদি টাকা পয়সা জোগাড় করিস, ঠিক আছে, ইট হ্যাম্পার্স, হ্যাম্পার করবে, কি হ্যাম্পার করে, দ্য ফ্লেক্সিবিলিটি অফ দ্য ক্যাপিটাল স্ট্রাকচার। তো যে ক্যাপিটাল স্ট্রাকচার আছে, মূলধন কাঠামো আছে, তার ফ্লেক্সিবিলিটি মানে নমনীয়তাকে হ্যাম্পার করবে, মানে হ্যাম্পারকে বাংলায় বলা হয় ক্ষুণ্ণ করবে। তার মানে বলেছে তুমি যদি লং টার্ম সোর্স থেকে যদি ফান্ডটা অ্যারাইজ করো, মানে রেজ করো লং টার্ম সোর্স থেকে, তাহলে এটা হ্যাম্পার করবে, কি হ্যাম্পার করবে, ক্যাপিটাল স্ট্রাকচারের ফ্লেক্সিবিলিটিটাকে হ্যাম্পার করে। বিকজ দ্য ফান্ড প্রকিওর ফ্রম দিস সোর্সেস, ঠিক আছে, এই সোর্স থেকে যদি ফান্ডটা প্রকিওর করো মানে সংগ্রহ করো, ক্যান নট রিডিম বিফোর আ পার্টিকুলার পিরিয়ড। তুই যদি এখান থেকে লং টার্ম সোর্স থেকে টাকাটা জোগাড় করিস, ঠিক আছে তো, আহ, ঠিক আছে তো, তাহলে খুব কম সময়ে টাকাটা রিডিম করার প্রশ্ন উঠছে না। তাহলে বুঝতে পারলি তো? বলছে মানে এর কারণটা কি, কস্টটা কি আছে, বলছে একটা নির্দিষ্ট পিরিয়ডের আগে, নির্দিষ্ট টাইমের আগে এই ক্যাপিটালটা ফেরত দেওয়া যায় না। এই রিডেমশন মানে ফেরত, ঠিক আছে। আর পার্টিকুলার পিরিয়ড মানে কি বলবো, নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়ের আগে এইটা কিন্তু টাকাটা ফেরত দেওয়া যায় না। 2 নম্বর বলছে ইফ ক্যাপিটাল ইজ প্রকিওর ফ্রম লং টার্ম সোর্সেস, তুই যদি ক্যাপিটালটা প্রকিওর করিস মানে জোগাড় করিস, সংগ্রহ করিস কোথা থেকে, লং টার্ম সোর্স থেকে, ইট মে ক্রিয়েট আইডিয়াল ক্যাপিটাল ইন দ্য বিজনেস, এটা বিজনেসের আইডিয়াল ক্যাপিটাল হিসেবে গণ্য হয়। Because the capital procured from long-term sources cannot be redeemed before a particular period even if there is surplus capital in the business। যদি তোর বিজনেসে ক্যাপিটাল যদি সারপ্লাস থাকে, সারপ্লাস ক্যাপিটাল মানে ক্যাপিটাল যদি অতিরিক্ত ক্যাপিটালও থাকে না, তবুও কিন্তু এটা তুই নির্দিষ্ট টাইমের আগে ফেরত দিতে পারবি। এটা বলে। 3 নম্বর, ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট ফর আ নিউলি ফর্মড কোম্পানি to raise finance from long-term sources because the investor generally do not feel safe to invest for a long term in a newly formed company। এইগুলো পুরোনো কোম্পানির জন্য লং টার্ম থেকে টাকা জোগাড় করা খুব ইজি, কিন্তু যখন আজকে মার্কেটে যখন কোনো নতুন কোম্পানি ফর্ম হয় না, তখন ওরা কিন্তু এখান থেকে টাকা জোগাড় করতে পারে, নতুন কোম্পানি, কেননা নতুন কোম্পানিতে কেউ ভরসা পায় না যে এই কোম্পানি কতটা কিরকম কোম্পানি, নতুন কোম্পানিতে কেউ কখনো ভরসা পায় না। তাই এখানে বলেছে দেখ, বিকজ দ্য ইনভেস্টার মানে যারা ইনভেস্ট করবে, জেনারেলি ডু নট ফিল সেফ, তারা নিজেরা সেফই মনে করে না যে আমি এই কোম্পানিতে টাকা লাগাবো যদি আমার টাকাটা মার চলে যায়, ঠিক আছে তো, ফর আ লং টার্ম নিউলি ফর্ম কোম্পানি। লাস্ট পয়েন্ট, অ্যাজ দ্য ইনভেস্টার হ্যাভ টু ওয়েট, ঠিক আছে, ফর আ লং টার্ম ফর গেটিং ব্যাক দেয়ার ইনভেস্টেড ফান্ড। মোস্ট অফ দ্য ইনভেস্টার ডু নট লাইক ইনভেস্ট ফান্ড ইন লং টার্ম ক্যাপিটাল। বলছে যারা ইনভেস্ট করে তাদের ইনভেস্টমেন্টের যে ফান্ডটা মানে যারা ইনভেস্ট করে, আমি যদি কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করি, তো আমি যে টাকাটা ইনভেস্ট করব, ঠিক আছে, সেই টাকাটা ফিরে পাওয়ার জন্য আমাকে প্রচুর সময় ওয়েট করতে হবে, কারণ এটা কি, টপিকটা কি, লং টার্ম সোর্সেস অফ ফান্ড, প্রচুর টাইম অপেক্ষা করতে হয়, অনেকে অপেক্ষা করতে চায় না, তাহলে এটা একটা অসুবিধা, ঠিক আছে। এইটাই হচ্ছে তোর, এটা পড়বি কোশ্চেনটা, ভালো কোশ্চেন, লং টার্ম সোর্স অফ ফান্ড থেকে ছোট ছোট কথা এক লাইন করে লেখা। হ্যাঁ বল। হ্যাঁ, 6 নাম্বার দেবে, 3 3 6, 3 নাম্বারে যে 4টে পয়েন্ট দিয়েছে, এই 8টা পয়েন্ট দিয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন পড়বো। আগে তোকে বলে দিই যে কখনো শর্ট কোশ্চেন বলতে পারে, যদি বলে আইসিডির ফুল ফর্ম লেখো, আইসিডি লেখা আছে, দেখ 4 নম্বর কোশ্চেনটা, ইন্টার কর্পোরেট ডিপোজিট, ইন্টার কর্পোরেট ডিপোজিট, ঠিক আছে। ইন্টার মানে আন্ত, ঠিক আছে, আন্ত কোম্পানি, কর্পোরেট মানে কোম্পানি, আন্ত কোম্পানি জমা, বাংলা বললাম, ইন্টার মানে আন্ত, কর্পোরেট মানে কোম্পানি, ডিপোজিট মানে জমা, আন্ত কোম্পানি জমার সুবিধা অসুবিধা। এখন আগে জানতে হবে এই ইন্টার কর্পোরেট ডিপোজিট জিনিসটা কি। যখন একটা কোম্পানি যখন আরেকটা কোম্পানি থেকে লোন নেয়, শুনলি, একটা কোম্পানি যখন আরেকটা কোম্পানি ধার নেয়, সেটাই হচ্ছে ইন্টার কর্পোরেট ডিপোজিট। কি বললাম বুঝলি গল্পটা, শর্টে বললাম, একটা কোম্পানি যখন আরেকটা কোম্পানি থেকে টাকা পয়সা ধার নেয়, লোন নেয়, স্যার কি লোন, লোন তো আপনি বললেন স্বল্প মেয়াদী হতে পারে, শর্ট টার্ম হতে পারে, লং টার্ম হতে পারে, মিডিয়াম হতে, কি ধরনের লোন, শর্ট টার্ম লোন নেবে।
একটা কোম্পানি যখন একটা কোম্পানি থেকে শর্ট টার্ম লোন নেয় তখন তাকে বলা হয় ইন্টার কর্পোরেট ডিপোজিট। এই যে শর্ট টার্ম লোন নেবে না, এটা 2 মাস, 3 মাস, 6 মাস, 9 মাস এরকম হতে পারে, ঠিক আছে? খুব বেশি বড় হয় না লোন। এটাকে কি বলা হয় বল? ইন্টার কর্পোরেট ডিপোজিট। এর কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে, দেখ পড়ছি। দ্য অ্যাডভান্টেজ অফ ইন্টার কর্পোরেট ডিপোজিট আর নো সিকিউরিটিজ রিকোয়ার্ড। এরকম লোন নেওয়ার জন্য কোনো রকমের কোনো সিকিউরিটি লাগে না, ঠিক আছে? নো সিকিউরিটিজ রিকোয়ার্ড টু রেজ ফাইন্যান্স থ্রু ইন্টার কর্পোরেট ডিপোজিট। এই ইন্টার আইসিডি থেকে যদি টাকা পয়সা জোগাড় করতে চাস, এর জন্য কোনো সিকিউরিটি লাগে না। খুব ভালো জিনিস, কোনো সিকিউরিটি লাগলো না। কিন্তু লং টার্ম সোর্স থেকে না সিকিউরিটি দিতে হবে। আচ্ছা, তারা বলছে it is an easy and convenient way to raise long term finance. এটা খুব ইজি এবং কনভেনিয়েন্ট, ঠিক আছে তো? মানে এখান থেকে টাকা জোগাড় করা খুবই ইজি এবং কনভেনিয়েন্ট। ইজি মানে তো সহজ, আর কনভেনিয়েন্ট মানে সুবিধাজনক একটা উপায়। তা বলছে কোম্পানি ক্যান ইজিলি ইউটিলাইজ, ঠিক আছে? এটা ওই শর্ট টার্ম কি শর্ট, এটা শর্ট টার্ম ফাইন্যান্স তো, ইন্টার কর্পোরেট ডিপোজিট শর্ট টার্ম ফাইন্যান্স। A company can easily utilize its surplus fund through providing loan to another company as inter-corporate deposit. তো এখানে কি বলেছে? এই ইন্টার কর্পোরেট ডিপোজিটের মাধ্যমে, ঠিক আছে, একটা কোম্পানি আর একটা কোম্পানিকে কি দিচ্ছে? কি বলেছিলাম? একটা কোম্পানি একটা কোম্পানিকে লোন দিচ্ছে। লোন দেওয়ার মাধ্যমে কোনো কোম্পানি সহজেই তার যে সারপ্লাস ফান্ডটা আছে সেটাকে ব্যবহার করতে পারে। 4, It is a good sources. It is a good source of raising finance to meet working capital requirement. ঠিক আছে? তো ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট তো বুঝতেই পারছিস। ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি বলেছিলাম? কার্যকরী মূলধন। ওয়ার্কিং ক্যাপিটালের যে প্রয়োজনীয়তা আছে না, মানে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট মানে কার্যকরী মূলধনের যে প্রয়োজনীয়তা আছে, এটা মেটানোর জন্য এটা একটা ভালো প্রসেস। মানে তোর ধর বিজনেস করছিস, ওয়ার্কিং ক্যাপিটাল কি? বিজনেস করতে গেলে যেই টাকাটা মিনিমাম তোকে রাখতেই হবে, ডে টু ডে অপারেশন করার জন্য যে টাকা তোকে রাখতে হবে তাকে বলে ওয়ার্কিং ক্যাপিটাল। তো ওয়ার্কিং ক্যাপিটালের জন্য তুই বলছি ইট ইজ আ গুড সোর্সেস অফ রেজিং ফাইন্যান্স টু মিট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টকে মিট করার জন্য আইসিডি থেকে টাকা পয়সা নিয়ে কাজকর্ম করে দিতে পারবে, এটা একটা সোর্স। তাহলে দ্য ব্রোকার্স ইন দিস মার্কেট নেভার রিভিল দ্য লিস্ট অফ লেন্ডার্স অ্যান্ড বরোয়ার্স ইনভলভড in intercorporate deposit. So, secrecy can easily be maintained. মানে এইখান থেকে মানে লেন্ডার আর বড়োয়ারদের খবরাখবরগুলো না, ঠিক আছে? লেন্ডার আর বড়োয়ার, লেন্ডার মানে ঋণদাতা, ঠিক আছে তো? এদের খবরাখবরগুলো না ব্রোকার কিন্তু মার্কেটে কখনোই রিভিল করে না, ঠিক আছে? তাতে অনেকটা সিকিউরিটি থাকে, মানে কি বলে সিক্রেসি মানে গোপনীয়তা অনেকটা মেনটেন হয়। বলছে এই মার্কেটে ব্রোকার মানে দালালরা কখনোই ঋণ গ্রহীতা ও ঋণদাতা মানে কে লোন দিচ্ছে আর কে লোন নিচ্ছে, ঠিক আছে তো, এর লিস্টটা প্রকাশ করে না, ফলে সহজে কি থাকে? গোপনীয়তা বজায় থাকে। লাস্ট পয়েন্ট বলছে দেয়ার ইজ নো লিগাল কমপ্লেক্সিটি ফর রেজিং ফাইন্যান্স ফ্রম দিস সোর্স। এর জন্য লিগাল কি বলেছে বল? নো লিগাল কমপ্লেক্সিটি, কোনো রকমের কোনো অর্থাৎ এখান থেকে কোনো আইনত জটিলতা নেই, ঠিক আছে তো? এখানে কোনো আইনত জটিলতা নেই, মানে বুঝতে পারছিস তো? মানে কোনো কিছু করতে গেলে ধর লোন নিতে গেলে অনেক আইনি ঝামেলা থাকে, তো এখান থেকে লোন নিতে গেলে কোনো আইনের ঝামেলা নেই। তাই বলছি লিগাল কমপ্লেক্সিটি মানে মানে তোর আইনের ঝামেলা একদম নেই বললেই চলে। কমপ্লেক্সিটি মানে জটিলতা, আর আইনি জটিলতা নেই। লিগাল লিগাল মানে আইন, ঠিক আছে? কমপ্লেক্সিটি মানে জটিলতা, আইনি জটিলতা নো। দেয়ার ইজ নো লিগাল কমপ্লেক্সিটি মানে এখানে কোনো আইনের জটিলতা নেই এখান থেকে লোন নিতে গেলে। যে একটা পয়েন্ট মানে পড়িনি, 6 নম্বরটা, কোম্পানি ক্যান রেজ ফাইন্যান্স ফ্রম দিস সোর্সেস থ্রু গিভিং মিয়ারলি আ শর্ট টার্ম নোটিশ। তো এখান থেকে টাকা জোগাড় করতে গেলে একটা শর্ট টার্ম নোটিশ দিলেই এখান থেকে কিন্তু টাকা পয়সা জোগাড় হয়, শর্ট টার্ম নোটিশে টাকা পয়সা জোগাড় হয়ে যাচ্ছে। ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি আছে? বলছে ইন দ্য কেস
ইন্টার কর্পোরেট ডিপোজিট দ্য লেন্ডার চার্জেস হাই রেট অফ ইন্টারেস্ট। এই যে লোনটা দিচ্ছে ওর উপর তো ইন্টারেস্ট নেবে, কিন্তু হাই রেট নেই হাই রেট মানে, ঠিক আছে, হাই রেট মানে প্রচুর রেট নেবে ইন্টারেস্টের। ইট ইজ নট সুইটেবল ফর লং টার্ম ফাইন্যান্স। যদি লং টার্ম ফাইন্যান্স দরকার তাহলে এটা বেটার নয়। তারপর যে অ্যাজ ইট ইজ অ্যান আনসিকিউর ডিপোজিট তো হাই ডিগ্রি অফ রিস্ক ইজ ইনভলভ। যদি তোর আনসিকিউর ডিপোজিট থাকে, অ্যাজ ইট ইজ অ্যান আনসিকিউর ডিপোজিট, হাই ডিগ্রি অফ রিস্ক ইনভলভ, এখানে হাই ডিগ্রি রিস্ক থাকে। তারপর যে ইট ডিপেন্ডস মোস্টলি অন ইন্টার কর্পোরেট রিলেশন। ইট ডিপেন্ডস মোস্টলি অন ইন্টার কর্পোরেট রিলেশন, ঠিক আছে, অ্যান্ড দেয়ার ইজ নো ফর্মাল মার্কেট ফর ইট, সো ইট ইজ নট আ রিলায়েবল সোর্স। বলছে এখানে কি বলছে দেখ, ইট ডিপেন্ডস, এটা এই যে এটা কিসের উপর ডিপেন্ড করে? ইন্টার কর্পোরেট রিলেশন, মানে একটা কোম্পানির সাথে একটা কোম্পানির রিলেশনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো বলছে এটা কিসের উপর ডিপেন্ড করে? বেশিরভাগ সময় ইন্টার কর্পোরেট, একটা কোম্পানি আর একটা কোম্পানির রিলেশনের উপর ডিপেন্ড করে। দেয়ার ইজ নো ফর্মাল মার্কেট, এখানে কোনো ফর্মাল মার্কেট নেই, ঠিক আছে, এখানে কোনো রকমের কোনো ফর্মাল মার্কেট নেই। So it is not a reliable source, তাই এটা reliable source নয়। লাস্ট পয়েন্ট, the amount of such deposit has to be repaid within a very short period, মানে এখান থেকে টাকাটা নিলে খুব শর্ট পিরিয়ডে টাকাটা শোধ হয়ে যাচ্ছে, ঠিক আছে, স্বল্পকালীন মানে খুব শর্ট পিরিয়ডের মধ্যে টাকাটা শোধ করে দিতে হয়। এই দুটো কোশ্চেন পড়লাম। এরপরে কোশ্চেন যেটা পড়বি সেটা শেয়ারের সঙ্গে ডিবেঞ্চারের পার্থক্য। এটা খুবই ইজি কোশ্চেন, এটা খুবই ইজি কোশ্চেন, ঠিক আছে, শেয়ারের সঙ্গে ডিবেঞ্চারের পার্থক্য। তো দেখ করে দিচ্ছি শেয়ারের সঙ্গে ডিবেঞ্চারের পার্থক্য, খুব সোজা কোশ্চেন আছে এটা, খুবই ইজি কোশ্চেন, এই কোশ্চেনটা খুব দেয় পরীক্ষায়। শেয়ারের সঙ্গে ডিবেঞ্চারের পার্থক্য বলছে, প্রথম পয়েন্ট বলেছে ক্যাপিটাল অফ লোন, প্রথম পয়েন্ট বলেছে ক্যাপিটাল অর লোন, সরি এটা অর হবে, ক্যাপিটাল অর লোন, ক্যাপিটাল অর লোন। বলছে শেয়ার ইজ আ পার্ট অফ ক্যাপিটাল অফ দ্য কোম্পানি। শেয়ার জিনিসটা কি জানিস? শেয়ার কি? শেয়ার আমি আগের দিন বলেছিলাম, শেয়ার হচ্ছে কাগজের টুকরো, শেয়ার হচ্ছে কাগজের টুকরো, একটা পার্ট। শেয়ার হচ্ছে কাগজের টুকরো। তো বলছে শেয়ার ইজ এ পার্ট অফ ক্যাপিটাল অফ দ্য কোম্পানি, কোম্পানির যত টাকা ক্যাপিটাল তার একটা পার্ট হচ্ছে শেয়ার, ঠিক আছে। তো কোম্পানি যদি ধর টোটাল ক্যাপিটাল 10 লাখ টাকা হয়, ঠিক আছে, 10 লাখ টাকা যদি শেয়ার 10 লাখ কোম্পানির ক্যাপিটাল যদি 10 লাখ টাকা হয়, এবং এক একটা শেয়ারের দাম 10 টাকা, বলে দিল একটা কোম্পানির এক একটা শেয়ার মানে এক একটা কাগজের মূল্য 10 টাকা, তাহলে শেয়ার বুঝতে পারলি ওই একটা পার্ট 10 টাকা, 10 লাখ টাকা টোটাল ক্যাপিটাল, তাহলে কতগুলো পার্ট, বুঝতে পারলি তো, মানে কতগুলো কাগজ। সিম্পল ভাব, ধর তোর কাছে টোটাল টোটাল আমি আগের দিন বুঝি, টোটাল তোর দরকার 100 টাকা, টোটাল ধর দরকার 100 টাকা, ওই 100 টাকা তুই 5 জনের কাছ থেকে জোগাড় করলি, তাহলে এক একজন মানে বা ওই 100 টাকাটাকে তুই 5টা ভাগে ভাগ করলি, তো এক একটা ভাগ কত হলো? 20 টাকা করে। ওই এক একটা ভাগকে বলা হয় শেয়ার, এক একটা ভাগ, বুঝতে পারলি তো। ডিবেঞ্চার কাকে বলে? ডিবেঞ্চার মানে জানিস, আমি আগে দিন ডিবেঞ্চার মানে তো অ্যাকাউন্টস করে জেনে, ডিবেঞ্চার হচ্ছে এক ধরনের লোন, ডিবেঞ্চার হচ্ছে লোন। কি ধরনের লোন? লং টার্ম লোন। ডিবেঞ্চার কি ধরনের লোন? লং টার্ম লোন। বলছে ডিবেঞ্চার ইজ আ পার্ট অফ লোন অফ দ্য কোম্পানি, ঠিক আছে, কোম্পানির একটা লোন, বুঝলি তো, লোনের একটা পার্ট হচ্ছে ডিবেঞ্চার। তাহলে কি বুঝতে পারলি? প্রথম পয়েন্ট বলছে ক্যাপিটাল আর লোন, শেয়ার হচ্ছে কোম্পানির ক্যাপিটাল, শেয়ারটাকে কি বলা হয়? পার্ট অফ, বলছে শেয়ার ইজ আ পার্ট অফ ক্যাপিটাল অফ দ্য কোম্পানি, ঠিক আছে তো, অর্থাৎ শেয়ার বলছে কোম্পানির যত টাকা ক্যাপিটাল থাকবে তার একটা পার্ট। ডিবেঞ্চারটা কি? ডিবেঞ্চার হচ্ছে কোম্পানির যে লোন নেওয়া হয় লোনের একটা পার্ট, ওটা ক্যাপিটালের পার্ট, এটা লোনের পার্ট। আবার বলছে শেয়ারটা কিসের পার্ট? ক্যাপিটালের পার্ট, আর ডিবেঞ্চার লোনের পার্ট। হয়ে গেল প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, রিটার্ন। রিটার্ন জিনিসটা কি? কোনো ব্যাপার না, দেখ
রিটার্ন অন শেয়ার, তুই যে শেয়ার কিনলি, তুই ধর কোনো কোম্পানির শেয়ার কিনলি, তার রিটার্নে তুই কি পাবি? সেই কোম্পানির লাভের ভাগ, ডিভিডেন্ড পাবি, ঠিক আছে তো? কিন্তু রিটার্ন অন ডিবেঞ্চার ইজ কল্ড, কিন্তু দেখ ব্যাপারটা বোঝার চেষ্টা কর, আমি বোঝাচ্ছি। তুই আজকে টাটা কোম্পানির শেয়ার কিনলি, তো তার বদলে তুই কি পাবি? ডিভিডেন্ড পাবি। কিন্তু তুই কাউকে যদি লোন দিস, লোনের বদলে তুই কি পাবি? সুদ পাবি। তাই বলেছে সুন্দর। রিটার্ন কি হতে পারে? শেয়ারের রিটার্ন ডিভিডেন্ড, আর ডিবেঞ্চার রিটার্ন ইন্টারেস্ট। ভোটিং রাইট, প্রশ্ন হলো স্যার কে ভোট দিতে পারে? ভালো করে শুনবি। যে কোম্পানির মালিক সে ভোট দিতে পারে। তাহলে কোম্পানির মালিক কাকে বলে? যারা শেয়ার কেনে, যারা শেয়ার না তারাই কোম্পানির মালিক। আমি আগের দিন বলেছিলাম কোম্পানির মালিক শেয়ার হোল্ডাররা, শেয়ার হোল্ডাররাই কোম্পানির মালিক। তাহলে কোম্পানি ভোট দিতে পারে, ভোট দেওয়ার অধিকার কার আছে? শেয়ার, শেয়ার হোল্ডারদের ভোট দেওয়ার অধিকার আছে। আর ডিবেঞ্চার মানে ঋণদাতা, ওরা লোন দেয়, ওদের ভোট দেওয়ার অধিকার থাকে না। দেখ কি লিখেছে, শেয়ার হোল্ডার হ্যাভ ভোটিং রাইটস, ডিবেঞ্চার হোল্ডার ডু নট হ্যাভ এনি ভোটিং রাইট। তাহলে বল ভোট দেওয়ার অধিকার কার থাকে? শেয়ার হোল্ডার না ডিবেঞ্চার হোল্ডার? শেয়ার হোল্ডার। ভোট দেওয়া মানে এখানে ওই ভোট না, মানে ওখানে কোম্পানির মধ্যে কারা ডিরেক্টর হবে সেই নিয়ে একটা ভোট হয়, এটা শেয়ার হোল্ডাররাই ভোট দেয়। Now the status of the investors. Sorry. Status of the investor কি বলছে? শেয়ার হোল্ডার আর দ্য ওনার অফ দ্য কোম্পানি। শেয়ার হোল্ডার কাকে বলে? কোম্পানির যে মালিক তাকে তো শেয়ার হোল্ডার বলে, কিছুক্ষণ আগে বললাম। কোম্পানির মালিককে কি বলে? শেয়ার হোল্ডার। আর ডিবেঞ্চার হোল্ডার আর দ্য ক্রেডিটরস অফ দ্য কোম্পানি, ঠিক আছে তো? ডিবেঞ্চার হোল্ডাররা কে? ভালো করে শোন, বোঝার চেষ্টা কর। ডিবেঞ্চার হোল্ডার মানে কি? যে কোম্পানি চালানোর জন্য যে লোন দেয় তাকে তো ডিবেঞ্চার হোল্ডার বলে। তাহলে ওরা কোম্পানির কে? ওরা কি কোম্পানির মালিক? ওরা কি কোম্পানির পাওনাদার? ওরা তো টাকা নেবে, ওরা পাওনাদার। তাই লিখেছে। কখনো কখনো এমসিকিউ খুব দেয় এগুলো। বলছে ডিবেঞ্চার হোল্ডার হচ্ছে ক্রেডিটার্স অফ দ্য কোম্পানি, আর শেয়ার হোল্ডার হচ্ছে ওনার অফ দ্য কোম্পানি। কতগুলো পয়েন্ট? 4টে পয়েন্ট বেরিয়ে গেল। তোর তো 6 নাম্বার 6টা পয়েন্ট হবে। বুঝতে পারছি পয়েন্টগুলো? ছোট ছোট পয়েন্ট, একদম ইজিলি লিখতে পারবি। কনভার্টিবিলিটি, কনভার্টিবিলিটিকে বাংলা বলে রূপান্তর যোগ্যতা। ভালো করে শুনবি। শেয়ার ক্যান নেভার বি কনভার্টেবল, শেয়ারকে কখনো ডিবেঞ্চারে পরিণত করা যায় না। শেয়ারকে কখনো ডিবেঞ্চারে পরিণত করা যায় না, কিন্তু ডিবেঞ্চারকে শেয়ারে পরিণত করা যায়। ঠিক আছে? শেয়ারকে ডিবেঞ্চারে পরিণত করা যায় না, ডিবেঞ্চারকে শেয়ারে পরিণত করা যায়। কি হলো ব্যাপারটা তোকে বলছি। আমার কাছে কেউ 10 লাখ টাকা, আর আমি ব্যবসা করার জন্য তাতে 10 লাখ টাকা নিয়েছিলাম, ডিবেঞ্চার 10 লাখ টাকা নিয়েছিলাম, লোন নিয়েছিলাম। ওকে তো টাকা ফেরাতে হবে, 10 লাখ টাকা ফেরাতে হবে। আমি বললাম ঠিক আছে তোমার টাকা ফেরত দেবো না। মানে টাকা ফেরত দেবো না মানে তোমাকে আমার কোম্পানি মালিক বানিয়ে দেবো, তোমাকে আমার কোম্পানি মালিক বানিয়ে দেবো, মানে কি আমি তোমাকে শেয়ার দিয়ে দিলাম। ও আমাকে টাকা পেতো, ওকে আমি শেয়ার দিয়ে ওকে কোম্পানি মালিক বানিয়ে দিলাম, টাকা দিলাম না। তার মানে কি বলতে, ডিবেঞ্চারকে শেয়ারে পরিণত করা যায়, তো শেয়ারকে ডিবেঞ্চারে পরিণত করা যায় না। এই যে কোশ্চেন আছে এটা না পড়েও লেখা যাবে, এটা একবার দুবার শুনলেই লেখা যায়। এরপরে যখন 12-এ উঠবি না, 12-এর শেয়ারের একটা আলাদা চ্যাপ্টার আছে, ডিবেঞ্চার একটা আলাদা চ্যাপ্টার আছে, ঠিক আছে তো? অঙ্কে তো যে কম্পালশন অফ ইস্যু, ঠিক আছে তো? বলছে মানে কোনটা করা বাধ্যতামূলক, কোনটা ইস্যু করা বাধ্যতামূলক। শেয়ার ইস্যু, কোশ্চেন বলছি দেখ, এখনই আসবে। শেয়ার ইস্যু করা বাধ্যতামূলক নাকি ডিবেঞ্চার ইস্যু করা বাধ্যতামূলক? আমি বলি শেয়ার ইস্যু না করলে কোম্পানি চলবে না। তুমি যদি শেয়ার না ছাড়ো তাহলে কোম্পানি চলবে না, কোম্পানি খুলবে, ওপেনই হবে না। সে যদি ডিবেঞ্চার ইস্যু না করি, তুই ভাব, আমি তোকে বলছি, তুই আজ একটা মুদিখানা দোকান খুলবি, তুই যদি বাড়ি দিয়ে টাকা, তুই টাকা জোগাড় না করিস, তাহলে তুই দোকান খুলতে পারবি না। কিন্তু তুই মার্কেট থেকে লোন না নিয়েও তোর দোকান খুলতে পারবি, তোর দরকারই নেই লোন। তাহলে বল কোনটা বাধ্যতামূলক? শেয়ার ইস্যু করা বাধ্যতামূলক নাকি ডিবেঞ্চার ইস্যু করা বাধ্যতামূলক? শেয়ার ইস্যু করা। তাহলে লিখেছি ইস্যুইং শেয়ার ইজ কম্পালসারি ফর এভরি কোম্পানি, ইস্যুইং ডিবেঞ্চার ইজ নট কম্পালসারি। নেচার অফ রিটার্ন, ঠিক আছে? বলছি ডিভিডেন্ড অন শেয়ার ইজ আ, সরি, রাইট তো, ডিভিডেন্ড অন শেয়ারস ইজ আ চার্জ এগেনস্ট অ্যাপ্রোপ্রিয়েশন, আর ইন্টারেস্ট অন ডিবেঞ্চার চার্জ এগেনস্ট প্রফিট। এটা সব কমন জিনিস দিয়েছে। এই যে ডিভিডেন্ড, তুই যে শেয়ারে টাকা লাগালি না, ওরকম যে ডিভিডেন্ড পাচ্ছি, এটা কি? এটা হচ্ছে চার্জ এগেনস্ট অ্যাপ্রোপ্রিয়েশন, ঠিক আছে? অ্যাপ্রোপ্রিয়েশন এগেনস্টে চার্জ করা হয়, আর এটা
প্রফিটের এগেন্সে চার্জ করা হয়। এটা এখন বললে একটু বুঝতে অসুবিধা হবে। আচ্ছা তোরা তো জানিস ফাইনাল অ্যাকাউন্ট করে ফেলেছি, ইন্টারেস্ট অন লোন কোথায় লিখতাম মনে হয়? পিএল অ্যাকাউন্টের ডেবিটে লিখতাম, মনে পড়ছে ইন্টারেস্ট অন লোন। এই পিএল অ্যাকাউন্টের ডেবিটে যেটা লেখা হয় তাকে বলা হয় চার্জ এগেন্স্ট প্রফিট। প্রফিটের এগেন্স্টে চার্জ করাকে বলা হয় পিএল অ্যাকাউন্টের ডেবিট। বুঝতে পারলি না কি বললাম? পিএল অ্যাকাউন্টের ডেবিটে যত আইটেম লিখতে ওটাকে বলা হয় চার্জ এগেন্স্ট প্রফিট, প্রফিটের এগেন্স্টে চার্জ করা। বুঝেছিস কি বললাম? পিএল অ্যাকাউন্টের ডেবিটে যেগুলো লিখতে ওটাকে বলে চার্জ এগেন্স্ট প্রফিট। আর ডিভিডেন্ড, ডিভিডেন্ড কখনো পিএল এর ডেবিটে লেখা হয় না। ওটা যখন 12 উঠবে, 12 ফার্স্ট চ্যাপ্টার থাকবে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, পিএল অ্যাপ্রো, পিএল অ্যাপ্রো ডেবিটে লেখা। তাহলে ডিভিডেন্ড কিসের এগেন্সটে চার্জ করা হয়? আর ইন্টারেস্ট কিসের? ইন্টারেস্ট হচ্ছে প্রফিটের এগেন্সটে চার্জ করা হয়। আর ওটা কি বলে? চার্জ এগেন্স্ট অ্যাপ্রোপ্রিয়েশন। ঠিক আছে, এটুকু জাস্ট পড়ে নিতে হবে। এটা পরবর্তী সময় তুই এমনি বুঝিয়ে যাবে এটা এই চার্জ এগেন্স্ট অ্যাপ্রোপ্রিয়েশন জিনিসটাকে যখন অ্যাপ্রোপ্রিয়েশন করাবো, জাস্ট একটু পড়ে রাখবি এটা। আর একটু বলে দিই, অ্যাকচুয়ালি ডিভিডেন্ড কখন দেওয়া হয়, কাদের দেওয়া হয়? কোম্পানির মালিকদের ডিভিডেন্ড দেওয়া হয়। তোর প্রথমে নেট প্রফিট বেরোবে, নেট প্রফিট যেটা করলি নেট প্রফিট বেরোবে, তারপর ডিভিডেন্ড দেওয়া হয়। কিন্তু ইন্টারেস্ট কখন দেওয়া হয়? নেট প্রফিট, ইন্টারেস্ট দেওয়ার পর নেট প্রফিট বের করা হয়। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলি তো? তোর ব্যবসায় যদি প্রফিট হয় তখনই তোকে ডিভিডেন্ড দেওয়া হয়। প্রফিট হলে, কোম্পানিতে যদি প্রফিট হয় তারপর তো সেই প্রফিটটা ভাগ করা হয়। এই অ্যাপ্রোপ্রিয়েশন মানে ভাগ করা। ঠিক আছে, ভাগ করা। নেক্সট বলছে সিকিউরিটি। বলছে শেয়ার ডু নট হ্যাভ এনি সিকিউরিটি, অল ডিবেঞ্চার আর সিকিউরড ইন ইন্ডিয়া। ঠিক আছে তো? তো শেয়ারের জন্য না কোনো রকমের কোনো সিকিউরিটি লাগে না, কিন্তু আমাদের দেশে সিকিউরিটি সব কটা জামিনযুক্ত, জামিনযুক্ত এখানে লিখে দিয়েছে সিকিউরড ফরফিচার। শেয়ার মে বি ফরফিটেড, জেনে রাখবি শেয়ার ফরফিট হতে পারে। শেয়ার ফরফিট হয়, শেয়ার ফরফিট হয়, শেয়ার ফরফিট হয়। আর ডিবেঞ্চার ক্যান নেভার বি ফরফিটেড। ঠিক আছে তো? শেয়ার ফরফিট হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ডিবেঞ্চার ফরফিট হয় না। তারপর ইস্যু অ্যাট ডিসকাউন্ট। বলছে শেয়ার কখনো ডিসকাউন্ট ইস্যু করা যায় না, শেয়ার ডিসকাউন্ট ইস্যু করা যায় না, কিন্তু ডিবেঞ্চার ডিসকাউন্ট ইস্যু করা যায়। রিস্ক, শেয়ার হোল্ডার বিয়ার হাই ডিগ্রি অফ রিস্ক। শেয়ার হোল্ডারদের ঝুঁকি নিতে হয়, প্রচুর ঝুঁকি নিতে হয়। কেন? ভালো করে বোঝ। আজকে তুই কোনো একটা টাটা কোম্পানিতে টাকা লাগালি 1,00,000 টাকা। অনেকের কেন টাকা ইনভেস্ট করে? যাতে প্রচুর রিটার্ন পাওয়া যায়, প্রচুর ইনকাম করা যায়। দেখা গেল তুই 1,00,000 টাকা লাগালি, আজকে তার ভ্যালু হয়ে গেল 30,000 40,000। তুই 1,00,000 টাকা দিয়েছিস, তোর ওই টাকাটাই এখন 40,000 টাকা ভ্যালু। তার মানে কি হলো? তুই ভাব, তুই 1,00,000 টাকা দিলি, তুই ভেবেছিলি 1,00,000 টাকা 1,50,000 2,00,000 3,00,000 এরকম হবে, এটা ভেবেছিলি। কিন্তু আজকে ওই 1,00,000 টাকার ভ্যালু 30,000 টাকা হয়ে গেছে। তাহলে প্রচুর রিস্ক থাকে। কেউ যদি রিস্ক নিতে পারে তাহলেই সে শেয়ারে টাকা লাগায়। বুঝিস না কি বললাম? অনেকে রিস্ক মানে পারে না, তার অনেকে পুরো ডুবে যায় আর কি। ধর কেউ 1,00,000 টাকা নিল, 1,00,000 টাকা জমা দিল, ওটা 10,000 টাকা হয়ে গেল ভ্যালু। মানে তুই যদি ব্যাংকে 1,00,000 টাকা রাখলে ওটা কত হয়? মিনিমাম টাকা বাড়বে তো, কমবে তো না, 1,00,000-এর কম তো হবে না। কিন্তু ওখানে 1,00,000 টাকা রাখলে কত? 10,000 টাকা হয়ে গেল। কিন্তু ওই 1,00,000 টাকা 10,00,000-ও হতে পারে। ঠিক আছে তো? বিশাল রিস্ক নিতে হয়, প্রচুর রিস্ক নিতে হয়। কেউ যদি রিস্ক নেওয়ার ক্ষমতা থাকে তাহলে কিন্তু শেয়ারে টাকা লাগায়। বুঝছো? অনলাইন শেয়ার কেনা যায়। তো দেখ, তো এখানে কি বলছে? এখানে বলছে রিস্ক, কিন্তু ডিবেঞ্চার হোল্ডারদের কোনো রিস্ক নিতে হয় না। ওরা যদি কাউকে 1,00,000 টাকা লোন দেয়, ও মানে একদম শিওর শট ওই টাকা তো পাবেই ফেরত। ডিবেঞ্চার মানে লোন, কেউ যদি লোন দেয় ওই টাকা তো ফেরত পাবেই। ডিবেঞ্চার হোল্ডার বিয়ার, ঠিক আছে, ওদের মিনিমাম রিস্ক নিতে হয়। মিনিমাম, মিনিমাম রিস্ক মানে কি? ওরাও কিন্তু ডিবেঞ্চার হোল্ডার টাকাটা মার যেতে, কখন টাকা মার যেতে পারে আমি বলছি। যদি কোম্পানি উঠে যায়, যদি কোম্পানি উঠে যায় তখনই তো টাকা ফেরত না পাওয়ার চান্স থাকে। এছাড়া কোনো চান্স নেই টাকা ফেরত, টাকা ফেরত পাবেই পাবে। আর কোম্পানি উঠে যায় নাকি সবসময়? কোম্পানি তো থাকবে। তারপর ক্রেডিট ওয়ার্থনেস, এটা কি বলছে? ঋণ গ্রহণযোগ্যতা। যত শেয়ার ইস্যু হবে তত তুই লোন পেতে সুবিধা হবে। ঠিক আছে তো? কিন্তু ডিবেঞ্চার যদি বেশি ইস্যু হয় তাহলে খুব একটা লোন পেতে সুবিধা হবে না। এখানে বলেছে এই কথাগুলো। বলছে ইস্যু অফ শেয়ার ইনক্রিজেস ক্রেডিট ওয়ার্থনেস অফ দ্য কোম্পানি। তুমি যত শেয়ার ইস্যু করবে কোম্পানিতে, ঠিক আছে, তাহলে তুমি ঋণ পাওয়ার রাস্তাটা খুব খুলে যাবে। ঠিক আছে তো?
না ও শেয়ার ইস্যু হচ্ছে, টাকা আসছে, তার মানে ভালো কোম্পানি, সবাই ওর কোম্পানির শেয়ার কিনে, তাহলে লোন দিই, লোনের টাকাটা পেয়ে যাবো। কিন্তু কোনো কোম্পানি, এমন কোম্পানির শেয়ার খুব একটা ইস্যু হচ্ছে না, ও শুধু লোনই নিয়ে যাচ্ছে, তাকে কেউ লোন দেবে? সেটেলমেন্ট অফ ক্লেম, ঠিক আছে তো? বলছে অ্যাট দ্য টাইম অফ লিকুইডেশন অফ দ্য কোম্পানি, মানে কোম্পানি যখন, মানে কোম্পানি বিশাল বাজে অবস্থা, কোম্পানি ডুবে গেছে, কোম্পানি তুলে দেবে এরকম অবস্থা, এটাকে বলে লিকুইডেশন। শেয়ার হোল্ডার ক্লেম সেটেল আফটার সেটেলিং দ্য ক্লেম অফ দ্য ডিবেঞ্চার হোল্ডার। আর বলছে অ্যাট দ্য টাইম অফ লিকুইডেশন অফ দ্য কোম্পানি দ্য ক্লেম অফ দ্য ডিবেঞ্চার হোল্ডার ইজ সেটেল বিফোর সেটেলিং ক্লেম অফ দ্য শেয়ার হোল্ডার। নর্মাল কথা বলেছে একদম। যদি কোম্পানি যদি উঠে যায়, তাহলে কাদের টাকাকে ফেরত দিতে হবে? ডিবেঞ্চার হোল্ডারদের টাকাকে ফেরত দিতে হবে। ওখানে কি বলছে? ডিবেঞ্চার হোল্ডারের দিকে, কোম্পানি যদি উঠে যায় কাদের টাকা? বলছে ডিবেঞ্চার হোল্ডারদের টাকা ফেরত দেওয়ার পর শেয়ার হোল্ডারদের টাকা ফেরত দেবে। পার্টিসিপেটিং ইন ম্যানেজমেন্ট, শেয়ার হোল্ডাররা ম্যানেজমেন্টে অংশগ্রহণ করতে পারে, কিন্তু ডিবেঞ্চার হোল্ডাররা ম্যানেজমেন্টে অংশগ্রহণ করতে পারে না। কন্ট্রোল, শেয়ার হোল্ডার হ্যাভ কন্ট্রোল ওভার দ্য অ্যাফেয়ার্স অফ দ্য কোম্পানি। ঠিক আছে, ডিবেঞ্চার হোল্ডার হ্যাভ নো কন্ট্রোল ওভার দ্য অ্যাফেয়ার্স অফ দ্য কোম্পানি। লাস্ট, ক্রিয়েশন অফ ফান্ড, নো ফান্ড ইজ ক্রিয়েটেড ফর রিডেমশন অফ শেয়ার্স। ঠিক আছে, কোনো ফান্ড ক্রিয়েট করা হয় না, আর ফান্ড ইজ ক্রিয়েটেড ফর রিডেমশন অফ ডিবেঞ্চার্স। ঠিক আছে, শেয়ারের টাকা শোধ করার জন্য কোনো ফান্ড ক্রিয়েট করতে হয় না, কিন্তু ডিবেঞ্চার টাকা শোধ করার জন্য ফান্ড ক্রিয়েট করতে হয়। যেমন ফর একটা এক্সাম্পল বলেছি, এখানে লেখা নেই, বইতেও লেখা নেই, এই তো বলছে সিঙ্কিং ফান্ড। কি ফান্ড? সিঙ্কিং ফান্ড, ডিবেঞ্চার হোল্ডারদের টাকাটা শোধ করার জন্য, ধর আজকে ব্যবসা শুরু করার জন্য ডিবেঞ্চার হোল্ডারদের থেকে লোন নিয়েছিলাম 10 লাখ টাকা, বলেছিলাম 10 বছরের মধ্যেই টাকাটা শোধ করে দেবো। তো 10 বছর পর 10 লাখ টাকা পাবো কোথা দিয়ে? এর জন্য একটা ফান্ড ক্রিয়েট করতে হয়, ফান্ড ক্রিয়েট করে প্রতি বছর টাকা জমাতে হয়। ঠিক আছে তো? তো ওই ফান্ডটাকে বলা হয় সিঙ্কিং ফান্ড। এখন তো জানার বিষয় নয়, এটা এটা বিশাল বড় হবে, তারপর জানতে পারবি। একটু বড় হতে হবে তোকে, তার জন্য জানতে হবে। যখন গ্র্যাজুয়েশনে উঠবি, এখনো 3-4 বছরের খেলা আছে, তারপর বলে জানতে পারবি। লাস্ট কোশ্চেন কি বলছে দেখ, লাস্ট কোশ্চেন পড়ি। ডিফারেন্স বিটুইন ইকুইটি শেয়ার এন্ড প্রেফারেন্স শেয়ার। ইকুইটি শেয়ার এবং প্রেফারেন্স শেয়ার পার্থক্য। ইকুইটি শেয়ার এবং প্রেফারেন্স শেয়ার পার্থক্য। প্রথম পয়েন্ট বলে রেট অফ ডিভিডেন্ড, ভালো করে শুনবি। রেট অফ ডিভিডেন্ড, আজকে ধর আমি টাটা কোম্পানির শেয়ার কিনলাম, শুনছিস তো? টাটা কোম্পানির শেয়ার কিনলাম, তুই কোম্পানি প্রফিট হলে আমাকে একটা ডিভিডেন্ড দেবে, কিন্তু কোনো ফিক্সড রেট দেবে না। কি বললো? কোনো ফিক্সড রেট নেই। অর্থাৎ ইকুইটি শেয়াররা কোনো ফিক্সড রেটে ডিভিডেন্ড পায় না, কিন্তু প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা একটা ফিক্সড রেটে ডিভিডেন্ড পায়। বুঝতে পারলি কি বলে প্রথম পয়েন্ট? কারা ফিক্সড রেটে ডিভিডেন্ড পায় আর কারা পায় না? প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা ফিক্সড রেটে ডিভিডেন্ড পায়, কিন্তু ইকুইটি শেয়ার হোল্ডাররা ফিক্সড রেটে ডিভিডেন্ড পায় না। ফিক্সড রেট পাবে না, কোনো ফিক্সড রেট পাবে না, কিন্তু প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা ফিক্সড রেট পাবে। দেখ এখানে কি লিখেছে, দ্য রেট অফ ডিভিডেন্ড অন ইকুইটি শেয়ার ইজ নট ফিক্সড, দ্য রেট অফ ডিভিডেন্ড অন প্রেফারেন্স শেয়ার ইজ ফিক্সড। ঠিক আছে, ওটা নট ফিক্সড, এটা ফিক্সড। কি বললাম বুঝতে পারলি? তো আমি তোকে বলছি, আরো ভালো উদাহরণ বলছি, 12 উঠলে আরো ভালো ক্লিয়ার হবে। যখন ইকুইটি শেয়ার আর প্রেফারেন্স শেয়ার দুটো অঙ্কই করবি, ইকুইটি শেয়ার লেখা থাকে শুধু ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ারের আগে না কি লেখা থাকে বলতো? 10%, 15%, 20% লেখা থাকে। তার মানে কি ইকুইটি শেয়ারের আগে কোনো পার্সেন্টেজ লেখা আছে? না, এর কোনো ফিক্সড রেট নেই বলে নেই, লেখা নেই। প্রেফারেন্স শেয়ারের আগে একটা পার্সেন্টেজ লেখা থাকে, মানে ফিক্সড রেট আছে। ঠিক আছে তো? এটা হচ্ছে, আচ্ছা ওই স্যার 10% মানে কি? এত পার্সেন্ট ডিভিডেন্ড দিতে হবে বছর। পেমেন্ট অফ ডিভিডেন্ড, ঠিক আছে তো? ডিভিডেন্ড ইজ পেড অন ইকুইটি শেয়ার আফটার পেইং ডিভিডেন্ড প্রেফারেন্স। খুব সুন্দর কথা বলেছে, প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেওয়ার পর যদি কোনো টাকা বাঁচে তখন ইকুইটি শেয়ারদের দেবে। বুঝতে পারলি তো? তাহলে কারা আগে প্রায়োরিটি পাচ্ছে? ইকুইটি না প্রেফারেন্স? কারা আগে? প্রেফারেন্স। প্রেফারেন্স মানে জানিস কি? সুবিধা। ইকুইটি শেয়ার হোল্ডাররা যা যা সুবিধা পায়, প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা তার থেকে দুটো সুবিধা এক্সট্রা পায়। কি বললাম? বুঝতে পারি তো? অর্থাৎ আমি এইভাবে বলতে পারি, প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা যা সুবিধা পায়, ইকুইটি শেয়ার হোল্ডার তার থেকে দুটো কম সুবিধা পায়, দুটো কম সুবিধা পায়। ঠিক আছে, কি বললাম বুঝতে পারি তো? দুটো কম সুবিধা পায়। এখানে বল ডিভিডেন্ড ইজ পেড অন প্রেফারেন্স শেয়ার, প্রেফারেন্স বিফোর পেইং ডিভিডেন্ড অন ইকুইটি শেয়ারস। তাহলে ইকুইটি শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেওয়ার আগে কাদের ডিভিডেন্ড দেওয়া হয়? দেখি দুটো একই পয়েন্ট হয়ে গেল। প্রথম পয়েন্টটা কি বললাম? ইকুইটি শেয়ার হোল্ডাররা কোনো ফিক্সড ডিভিডেন্ড পায় না, প্রেফারেন্স হোল্ডার ফিক্সড ডিভিডেন্ড পায়। 2 নম্বর পয়েন্ট,
ইকুইটি শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেওয়ার আগে প্রেফারেন্স শেয়ার ডিভিডেন্ড দেওয়া হয়, প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেওয়ার পরে ইকুইটি শেয়ার ডিভিডেন্ড। তুই ঘুরিয়ে লিখতে পারিস, কোনো সমস্যা নেই, লেখা নেই কথা, বুঝতে পারলেই হলো। 3 নম্বর ক্যাপিটাল রিফান্ড, ওই আগের অঙ্ক আগেরটাও বললো শেয়ার আর ডিবেঞ্চার। কোম্পানি যদি উঠে যায়, বুঝলি তো, কোম্পানি উঠে যায়, ওটাকে পরিষ্কার ভালো বাংলায় বলে অবসায়ন। কোম্পানি যদি অবসায়ন হয়, ইংলিশে লিকুইডেশন বলতে পারে, উইন্ডিং আপও বলতে পারে। যদি কোম্পানি লিকুইডেশনে চলে যায়, লিকুইডেশন মানে বুঝতে যে কোম্পানি যখন উঠে গেল, কত কোম্পানি তো উঠে গেছে মার্কেট থেকে, অনেক কোম্পানি চালাতে পারেনি, বন্ধ করে দিয়েছে। তাহলে কোম্পানি যখন বন্ধ করে দিতে বাধ্য হয়, তখন ও কি করবে জানিস তো, ও আগে প্রেফারেন্সদের টাকা মেটাবে, তারপর ইকুইটিদের টাকা মেটাবে। দেখতে কি লিখেছে, ডাইরেক্ট অফ দ্য কোম্পানি ইকুইটি শেয়ার ক্যাপিটাল ইজ রিফান্ডেড আফটার রিফান্ডিং প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। বুঝলি তো, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটালের টাকাটা শোধ করার পর ইকুইটিদের টাকা শোধ করবে। আর বলছে at the time of liquidation of the company preference share capital is refunded before the refunding ওই একই কথা দেখে কি লিখেছে, জাস্ট ঘুরিয়েছে। ইকুইটির কার টাকা আগে শোধ করতে হবে, কার ক্যাপিটাল আগে শোধ করতে হবে, বল কার ক্যাপিটাল আগে শোধ করতে হবে, প্রেফারেন্স। ব্যাস, এই বললাম না এক্সট্রা সুবিধা পায়, এই তো এক্সট্রা সুবিধা, এটাই হচ্ছে এক্সট্রা সুবিধা, কার টাকা আগে শোধ করবে। রিডিমশন বলছে ইকুইটি শেয়ার ক্যান নেভার বি রিডিম, ইকুইটি শেয়ার কখনো রিডিম করা যায় না, কিন্তু প্রেফারেন্স শেয়ার রিডিম করতে হয়। বুঝতে পারলি, ওই ডিবেঞ্চারের মতনই একই। এই কোশ্চেন তো খুব ইম্পর্টেন্ট, তোকে বলছি যে এমন না হলো এই আগের পার্থক্য আর এই পার্থক্য, দুটো পার্থক্য মধ্যে একটা পার্থক্য পরীক্ষায় চলে আসে। তো যেহেতু যেহেতু তোদের এবার 11-এ কি হবে, এক একটা স্কুলে আলাদা আলাদা কোশ্চেন হবে। তো আমি তো বলে দিলাম কোনো না কোনো স্কুলে দুটোর মধ্যে পার্থক্য একটা আসবে, আমি লিখে দিতে পারি, একটা গ্যারান্টি দিতে পারি, একটা পার্থক্য আসবে কোনো না কোনো স্কুলে, দুটোর মধ্যে একটা পার্থক্য কোনো না কোনো স্কুলে আসবে, শিওর 100% লিখে রাখ, কোনো কোনো স্কুলে দেবেই এটা। হ্যাঁ, তুই রিডিম মানে কি বলতো, পরিশোধ করা। আজকে আমি তোর থেকে ধর 100 টাকা নিয়েছি, তোকে আমি টাকা শোধ করবো, কত সুন্দর বললাম, শোধ করবো। এই শোধকে বাংলায় ইংলিশে বলা হয় রিডিম। এখন তুই বলি স্যার শোধকে তো ইংলিশে বলা হয় পেমেন্ট, পেমেন্টের একটা টেকনিক্যাল টার্ম হচ্ছে রিডিম, রিডিম কোম্পানির ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। আমি তোকে বলবো না এই আমি ঋষির থেকে 100 টাকা নিয়েছি, ঋষিকে আমি 100 টাকা রিডিম করলাম, এখানে পেড বলা হবে। কিন্তু যখন কোম্পানির ক্ষেত্রে চলে আসবে না, রিডিম কথাটা ইউজ করা হয়, বুঝলেন, রিডিম মানে পরিশোধ করা। কন্ট্রোল, দ্য হোল্ডার অফ ইকুইটি শেয়ার হ্যাভ ফুল কন্ট্রোল, ইকুইটি শেয়ার হোল্ডারদের না পুরো কন্ট্রোল থাকে কোম্পানি চালানোর ব্যাপারে, কিন্তু প্রেফারেন্স হোল্ডার কোনো কন্ট্রোল থাকে না। পার্টিসিপেট ম্যানেজমেন্ট, যেমন ম্যানেজমেন্টে কারা অংশগ্রহণ করতে পারে, ইকুইটি শেয়ার হোল্ডার, প্রেফারেন্স শেয়ার হোল্ডার। ইকুইটি শেয়ার হোল্ডার ম্যানেজমেন্টে অংশগ্রহণ করতে পারে, প্রেফারেন্স হোল্ডার ম্যানেজমেন্টে অংশগ্রহণ করতে পারে। ভোটিং রাইট, কার ভোট দেওয়ার ক্ষমতা আছে, স্যার ইকুইটি শেয়ার হোল্ডার ভোট দিতে পারে, প্রেফারেন্স হোল্ডার ভোট দিতে পারবে না, হয়ে গেল। তারপরে কনভার্টেবল, ইকুইটি শেয়ার ক্যান নট কনভার্টেড এনি আদার, ইকুইটি শেয়ার কখনো প্রেফারেন্স শেয়ার কনভার্ট করতে পারবে না, কিন্তু প্রেফারেন্স শেয়ার ইকুইটি শেয়ারে কনভার্ট করা যায়। ওই দেখি একই পয়েন্ট চলে এসছে। ফেস ভ্যালু, দ্য ফেস ভ্যালু অফ ইকুইটি শেয়ার ইজ জেনারেলি less than that of the preference shares. আর দ্য ফেস ভ্যালু অফ প্রেফারেন্স শেয়ার ইজ মোর, ও দেখ ফেস ভ্যালু মানে জানিস তো, আমি তোকে বলছি ফেস ভ্যালু, তোর বই কিনতে যাস, বইয়ের গায়ে বইয়ের দাম লেখা থাকে, বুঝেছিস, ওটাকে কি প্রাইস বলে, এমআরপি, শুনেছিস নাকি বললাম। তেমনি যখন শেয়ার কিনতে হবে, শেয়ারের গায়ে একটা দাম লেখা থাকে, ওটাকে বলে ফেস ভ্যালু, বুঝেছিস নাকি বললাম, হোয়াট ইজ ফেস ভ্যালু। শেয়ার কিনতে যখন যাবি, শেয়ার মানে একটা কাগজ, ওই কাগজের গায়ে ওই শেয়ারের একটা দাম লেখা থাকে, ওটাকে বলা হয় ফেস ভ্যালু, ওটাকে বলা হয় ফেস ভ্যালু। ওই অরিজিনালি যখন তুই হাত দিয়ে তোর পকেট থেকে টাকা দিতে হবে, কখনো কখনো ওখানে যে দাম লেখা আছে কখনো ওইটার চেয়ে বেশি দামও দিতে হতে পারে, জেনারেল কম দামও দিতে হতে পারে, ঠিক আছে তো। অর্থাৎ তুই যখনই তোকে শেয়ারটা বেচবে, সেটা বেশি দামও বেচতে পারে, তার ফেস ভ্যালু ধর লেখা আছে শেয়ারের গায়ে 10 টাকা লেখা আছে, থেকে 11 টাকাও নিতে পারে, 10 টাকাও নিতে পারে, আবার 9 টাকাও নিতে পারে। স্যার কেন আবার 11 টাকা নেবে, স্যার কেন 9 টাকা নেবে, কেন 10 টাকা নেবে না, দেখ, যদি ওই কোম্পানির মার্কেটে প্রচুর ডিমান্ড থাকে, ওই কোম্পানির মার্কেটে প্রচুর ডিমান্ড, সবাই ওই কোম্পানির শেয়ার কিনছে, তাহলে কি শেয়ারের দাম বাড়াবে না কমাবে, বাড়াবে, তখন 11 টাকা নেবে। ওই কোম্পানি কেউ শেয়ার ধর কিনছে না, তখন কোম্পানি কত টাকা নেবে, 9 টাকা নেবে। বর্তমানে এখন কারেন্টলি যে নিয়ম চলছে, বর্তমানে কোনো কোম্পানি শেয়ার কমে নিতে পারে না, ওর যা দাম লেখা থাকবে শেয়ার গায়ে, তার চেয়ে কম দামে শেয়ার নিতে পারবে, বিশাল বড় কেস হয়ে জেল হয়ে যেতে পারে যদি নেয়, এটা করতে পারে না কোম্পানি কখনো, এটাকে ডিসকাউন্ট বলে, ডিসকাউন্টে কোম্পানি কখনো শেয়ার ইস্যু করতে পারে না। শেয়ার ইস্যু করতে গেলে কিসে করতে হবে, প্রিমিয়ামে করতে হবে, পার বা প্রিমিয়াম, পার মানে কাকে বলে, 10-এরটা 10-এই নিতে হবে, 10 বা 10-এর বেশি নিতে পারবে, তুমি কমে নিতে পারবে,
এই তুই পরে 12-এ উঠবি, আমরা অঙ্ক করবো, এগুলো সব সারাক্ষণ এমনি অঙ্ক, এগুলো সারাক্ষণ অঙ্ক, এগুলো অঙ্ক তো বলবো সব খুব সোজা জিনিস। তাহলে বুঝতে পারলি তো কি বললাম? আর হ্যাঁ স্যার, ফেস ভ্যালু যেটা বলছিলেন, ফেস ভ্যালু বুঝতে পারলি তো কি বললাম? ইকুইটি শেয়ারের ফেস ভ্যালু সবসময় প্রেফারেন্স শেয়ারের চেয়ে কম হয়। কার চেয়ে কম হয়? আমি তোকে একটা উদাহরণ বলছি। ইকুইটি শেয়ারের ফেস ভ্যালু জেনারেলি দেখবি যখন অঙ্ক করবে আগামী দিনে, দেখবি 10 টাকাই হবে ইকুইটি শেয়ার ফেস ভ্যালু। প্রেফারেন্স শেয়ার ফেস ভ্যালু 100 টাকা হবে। এর মাথা রাখ, ইকুইটি শেয়ার 10, প্রেফারেন্স শেয়ার 100। বড় কে ছোট কে? কার ফেস ভ্যালু বেশি হয়? প্রেফারেন্স শেয়ার। তাহলে ইকুইটি শেয়ারের তুলনায় প্রেফারেন্স শেয়ার ফেস ভ্যালু বেশি হয়, প্রেফারেন্স শেয়ারের তুলনায় ইকুইটি শেয়ার ফেস ভ্যালু কম হয়। বেশ হয়ে গেল। চয়েস অফ ইনভেস্টার: the investor who do not hesitate to take risks for higher return, ঠিক আছে তো, prefer to invest in equity share। আর বলছে the investor who do not want to take more risks and expected, ঠিক আছে, রেগুলার রিটার্ন, prefer to invest in preference share। দেখ, তোর যদি ঝুঁকি, রিস্ক মানে বুঝছিস ঝুঁকি, তুই যদি রিস্ক নিতে না, অনেকে রিস্ক নেয় না, অনেকে রিস্ক নিতেই চায় না। অনেকে দেখবি রিস্ক নিতে চায় না, চলো আমি টাকাটা একদম সরকারি ব্যাংকে ফেলে রাখলাম। অনেকে রিস্ক নিতে চায় না। তোকে, তুই যদি রিস্ক নিতে চাস, কেউ যদি রিস্ক নিতে চায়, তাহলে তুমি ইকুইটি শেয়ারে টাকা দাও। না না আমি তুই যদি বলি না আমি রিস্ক, সরি, তুই যদি মনে করিস আমি রিস্ক নেবো, তাহলে ইকুইটি শেয়ারে টাকা লাগা। এই জন্য আমি রিস্ক নিতে পারবো না, রিস্ক নেওয়ার ক্ষমতাই নেই, আমি প্রেফারেন্স শেয়ারে টাকা, বুঝতে পারিস? কারণ প্রেফারেন্স শেয়ারে একটা নির্দিষ্ট রিটার্ন পাবি। বুঝতে পারলি কি বললাম? ইকুইটি শেয়ারের রিটার্নটা কেমন? খুব বেশি হতে পারে, আবার নাও পেতে পারিস। এই জন্য যারা শেয়ারে টাকা লাগায় না, খুব মানে শেয়ারে টাকা এমনি এমনি লাগায় না, ওরা আগে ভালো করে স্টাডি করে টাকা লাগায়। ঠিক হচ্ছে তো শেয়ার টাকা লাগানো, এই সময় শেয়ার কেনা উচিত, এখন কেনা উচিত নয়, সব দেখে কিন্তু, চিন্তা ভাবনা করে কিন্তু। এই জন্য শেয়ার মার্কেটে পড়াশোনাও হয় আলাদা করে, শেয়ার মার্কেট থেকে ভালো করে স্টাডি করে জ্ঞান নিয়ে তারপরে কেউ শেয়ার টাকা লাগায়। ঠিক আছে তো? তাহলে কি হলো? এটা হলো চয়েস অফ ইনভেস্টার, বোঝা গেল? তাহলে যে এরিয়ার অফ ডিভিডেন্ড, এরিয়ার অফ ডিভিডেন্ড অন ইকুইটি শেয়ার ক্যান নেভার বি অ্যাকুমুলেটেড, এরিয়ার অফ ডিভিডেন্ড অন প্রেফারেন্স শেয়ার মে বি অ্যাকুমুলেটেড। দেখ আমি যেটা বলছি, এই লাইনটার মানে কি বলছে? এরিয়ার অফ ডিভিডেন্ড, এরিয়ার মানে কি বলেছিলাম? বাকি। এরিয়ার মানে বাকি, ডিভিডেন্ড মানে লভ্যাংশ। আমি ইকুইটি শেয়ার পরে বলছি, প্রেফারেন্স শেয়ার বলছি। ধর প্রথম বছর তুই প্রেফারেন্স শেয়ারদের থেকে তুই 1 লাখ টাকা ধার নিয়েছিলি, মানে টাকা নিয়ে বিজনেস করছিলি। ওরা বলেছিল ওদেরকে 10% করে প্রতি বছর ডিভিডেন্ড দিতে হবে, ঠিক আছে? তাহলে প্রথম বছর কত টাকা ডিভিডেন্ড হচ্ছে? 10,000 টাকা দিয়ে দিয়েছিস। দ্বিতীয় বছর, সরি, 1 লাখের 10% 10,000 টাকাই তো হবে। আবার সেকেন্ড বছর সরি 10,000 টাকা হবে। ওই বছর লস হয়েছে, তুই দিতে পারিস টাকা। তারপরের বছর লস হয়ে দিতে পারিস টাকা। তারপরের বছর লস হয়ে দিতে পারিস টাকা। তারপরের বছর লস হয়ে দিতে পারিস টাকা। মানে এরকম করে পরপর 5 বছর লস দিতে পারিস। কত টাকা ওর জমে গেল ডিভিডেন্ড? 50,000 টাকা। 6 নম্বর বছর যদি লাভ হয়, ওকে 60,000 টাকা দিতে হবে। বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? তার মানে কি বুঝতে পারলি? কিন্তু ইকুইটি শেয়ারের ক্ষেত্রে স্যার প্রথম বছর প্রফিট হয়েছে তো ডিভিডেন্ড দিয়ে দিচ্ছিস। দ্বিতীয় বছর লস হয়ে দেবো না। স্যার তৃতীয় বছর লস হয়েছে, মানে এরকম করে 2, 3, 4, 5 লস হয়েছে, দিতে পারলাম ডিভিডেন্ড। 6 নম্বর বছরে লাভ হয়েছে, স্যার আগের বছরগুলো ডিভিডেন্ড বাকি ছিল সেটা দেবো না। তাহলে লাইনটার মানে বুঝতে পারলি কি বলতে চাইলাম আমি? তাহলে প্রেফারেন্স শেয়ারের ক্ষেত্রে ডিভিডেন্ডের টাকাটা অ্যাকুমুলেটেড হয়, যে পুরোনো বাকিগুলোকে ওকে দেওয়া হয়, কিন্তু ইকুইটি শেয়ারের ক্ষেত্রে এটা হয় না। কি বললাম বুঝতে? লাইনের মানে বুঝতে পারলি? লাইনটা কি লিখেছে তোকে বুঝিয়ে দিলাম কি বলেছে। এটাকে বলে অ্যাকুমুলেটেড। বকেয়া মানে বাকি। হ্যাঁ, বকেয়া মানে বাকি। যে এখানে কোন পয়েন্টটা বললাম বল আমরা? কত নম্বর পয়েন্টটা বললাম? 11। নমিনেশন অফ ডিরেক্টরসটা হবে। নমিনেশন অফ ডিরেক্টরস, দ্য ইকুইটি শেয়ারহোল্ডার নমিনেট দ্য ডিরেক্টরস অফ দ্য কোম্পানি। ওই যে ভাই, নমিনেট মানে জানিস তো? নমিনেট যেমন আমাদের এখানে যখন ভোট হয়, আমরা কাউকে নমিনেট করি, মানে ভোট দিয়ে তাকে জেতাই, জানিস? আমি তোকে বলছি শোন, এগুলো আমরা খুব ডিটেলসে পড়বো 12-এ, আরো ডিটেলসে বলবো, একটু গল্প বলবো। তোরা সেকেন্ড চ্যাপ্টার এটা পড়েছিস, আমি আবার বলছি। ধর আমাদের দেশে কি আমরা চালাই দেশ, নাকি কোনো নেতা মন্ত্রীরা চালায়? কোনো মন্ত্রী চালায়? বুঝতে পারছিস তো কি বললাম? কেন সবাই তো, আমাদের দেশে এত কোটি 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 জনসংখ্যা, ওরা তো সবাই দেশ চালাতে পারবে না। দেশ চালাবে কি? তার জন্য ধর একটা ভোট হবে। ভোটে আমরা জনগণ তাদেরকে ভোট দেব। ভোটে জিতবে সে। ভোটে জেতার পর সে দেশটাকে চালানোর চেষ্টা করবে। বুঝতে পারলি কি বললাম? তেমনি কোম্পানিতে, কোম্পানির প্রচুর মালিক হয়। কোম্পানিতে প্রচুর মালিক হয়। কোম্পানিতে লাখ লাখ মালিক হয়। লাখ লাখ মালিক কি কোম্পানি চালাতে পারবে? কোম্পানি চালানোর জন্য তো 1 জন 2 জন লোক থাকবে, যারা কোম্পানি চালায়। যেমন দেখ, তোকে উদাহরণ বলছি, কোম্পানি যেমন টাটা কোম্পানি চালায় কে জানিস? রতন টাটা।
টাটা কোম্পানির মালিক অনেকেই। আজ তুই টাটা কোম্পানির শেয়ার কিনতে পারিস, যে কেউ টাটা কোম্পানির শেয়ার কিনতে, সেই টাটা কোম্পানির মালিক, কিন্তু তুই কোম্পানি চালাতে পারবি না, কারণ তোর জ্ঞান নেই, নলেজ নেই, আর তোকে চালাতেও দেবে না। কোম্পানি চালাবে কে জানিস তো? কোম্পানি চালাবে হচ্ছে কোম্পানির ডিরেক্টর। কে চালায় কোম্পানি? কোম্পানির ডিরেক্টর। যেমন ধর রিলায়েন্স কোম্পানি চালায় কে? আম্বানি গ্রুপ, আম্বানি ওরা চালায়। এই যে ধর কিছুদিন আগে জিওর প্ল্যানিংটা আসলো, কার মাথা থেকে এসছে? রিলায়েন্সের শেয়ার তো অনেকেই কেনা আছে, ওদের মাথা থেকে এসছে। কার মাথা থেকে? আম্বানির মাথা থেকে এসছে। আম্বানি ছিল এই কোম্পানির ডিরেক্টর। তো বুঝতে পারলি তো? তাহলে এইগুলো মাথায় রাখতে হবে তোকে। তাহলে আমি তোকে বলছি, তো এখন তার বললি স্যার আমি দেশের নাগরিক, তুই বলে আমি দেশের নাগরিক, আমি আমার দেশকে আমি চালাবো, চালাতে দেবে? চালাতে পারবি? কে চালাবে? সবাই চালাতে পারে না, তার জন্য দেশে ভোট হবে। ভোটে যে জিতবে সেই দেশ চালাবে, ঠিক আছে? ভোটে যে জিতবে সেই কিন্তু দেশটা চালাবে, এটা মাথায় রাখতে হবে। তেমনি একই রকম ভাবে কোম্পানি চালাবে কি? কোম্পানির কিছু লোক থাকবে যারা জ্ঞানী গুণী লোক আছে, তাদেরকে ভোটে দাঁড় করানো হবে, তাদেরকে ভোটে দাঁড় করানো হবে। ভোটে যে জিতবে সেই কিন্তু কোম্পানি চালাবে। এটাকে কি বলা হয় জানিস? এটাকে ডিরেক্টর বলা হয়, এটাকে ডিরেক্টর বলা হয়, ঠিক আছে? স্যার ভোটটা দেবে কে? কোম্পানির ভিতর কারা ভোট দেবে? কোম্পানির মালিক, কোম্পানির মালিক হলো শেয়ার হোল্ডার। তাহলে বুঝতে পারলি গল্পটা কি বলেছে এখানে? কত নম্বর? নমিনেশন অফ ডিরেক্টর। ইকুইটি শেয়ার হোল্ডার নমিনেট দ্য ডিরেক্টরস অফ দ্য কোম্পানি। তাহলে কারা নমিনেট করবে ডিরেক্টরদের? ইকুইটি শেয়ার হোল্ডার। আরে ভোট দেবে কে? কোম্পানির মধ্যে ভোট দেবে কারা? ইকুইটি শেয়ার হোল্ডার। এবার বলছে কি? প্রেফারেন্স শেয়ার হোল্ডার ক্যান নট নমিনেট দ্য ডিরেক্টরস অফ দ্য কোম্পানি। কোম্পানির ডিরেক্টর নমিনেট করতে পারে না। কম্পালশন অফ ইস্যু। দেখ, ইকুইটি শেয়ার ইস্যু করা কম্পালসারি, প্রেফারেন্স শেয়ার ইস্যু নাও করতে পারো তুমি। রিস্ক, ইনভেস্টমেন্ট ইন ইকুইটি শেয়ারস ইজ হাইলি রিস্ক, ঠিক আছে? ইনভেস্টমেন্ট ইকুইটি শেয়ার, তুই ইকুইটি শেয়ারে যে টাকা ইনভেস্ট, এটা খুব হাই রিস্ক, কিন্তু প্রেফারেন্স শেয়ারে ইনভেস্ট করা হাই রিস্ক, কারণ কিছু তো রিটার্ন পাবি তুই। ওনারশিপ মানে মালিকানা। ইকুইটি শেয়ার হোল্ডার আর দ্য অ্যাকচুয়াল ওনার অফ দ্য কোম্পানি, প্রেফারেন্স হোল্ডার আর নট দ্য অ্যাকচুয়াল ওনার। মানে কোম্পানির প্রকৃত মালিক কারা? ইকুইটি শেয়ার হোল্ডার। প্রেফারেন্স হোল্ডার মালিক কিন্তু প্রকৃত মালিক নয়। Price fluctuation. Price fluctuation of equity shares is very high. Price fluctuation of preference shares relatively low. তারপর বলছে কি? ফ্লেক্সিবিলিটি অফ ক্যাপিটাল স্ট্রাকচার। এগুলো জাস্ট পড়ে নিতে হবে। ইকুইটি শেয়ার ক্যান নেভার বি রিডিম। ইকুইটি শেয়ার কখন রিডিম করা যায় না? ইট হ্যাম্পার দ্য ফ্লেক্সিবিলিটি অফ দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ দ্য কোম্পানি। প্রেফারেন্স হোল্ডার ক্যান বি রিডিম। প্রেফারেন্স শেয়ারকে রিডিম করা যায়, ইকুইটি শেয়ার রিডিম করা যায় না, প্রেফারেন্স শেয়ার রিডিম করা যায় না। Claim on assets. The equity shareholder have residual claim on assets of the company. Preference shareholder have preferential claim on the assets of the company. Last point, requirement information. A company can be formed, ঠিক আছে, অনলি উইথ ইকুইটি শেয়ার ক্যাপিটাল। কোম্পানি গঠন করতে হয় ইকুইটি শেয়ার ক্যাপিটাল দিয়ে। কোম্পানি ক্যান নট ফর্ম অনলি প্রেফারেন্স শেয়ার। দেখ, ইকুইটি শেয়ার তুই যে তোর কোম্পানি তৈরি করবি, ইকুইটি শেয়ার প্রেফারেন্স শেয়ার দুটোই থাকতে পারে, কিন্তু শুধু প্রেফারেন্স শেয়ার দিয়ে কোম্পানি তৈরি করা যাবে না। কি বললাম? শুধু প্রেফারেন্স দিয়ে কোম্পানি তৈরি করা যায় না। কোম্পানি তৈরি করতে গেলে ইকুইটি শেয়ার লাগবেই। স্যার ইকুইটি লাগবেই? হ্যাঁ ইকুইটি লাগবেই, কিন্তু ইকুইটি ছাড়া কিন্তু কোম্পানি হবে না। স্যার ইকুইটি প্রেফারেন্স দুটো হবে, কারণ ইকুইটি তো আছে। শুধু প্রেফারেন্সে কোম্পানি গঠন করা যাবে না। দেখ 19টা পয়েন্ট বললাম, পরীক্ষাতে 19টা পয়েন্ট লিখতে হবে না। 17টা কি ছিল? 17টা ওই তো ফ্লেক্সিবিলিটি অফ ক্যাপিটাল স্ট্রাকচার। ইকুইটি শেয়ার ক্যান নেভার বি রিডিম। ইকুইটি শেয়ার কখনো পরিশোধ করা যায় না, ঠিক আছে তো? আর ওটা হচ্ছে তোর প্রেফারেন্স শেয়ার রিডিম করতে হয়। এই তো ছিল, ব্যাস এই চ্যাপ্টার শেষ হয়ে গেল। আমরা নেক্সট ক্লাসে 8 নম্বর চ্যাপ্টার ধরবো।